আজ আশুতোষ ও শর্মিলা দেবীর ৫০তম বিবাহ বার্ষিকী। সন্ধে ৭টা। বৈঠকখানায় আত্মীয় স্বজনে ভরে উঠেছে। মাসি পিসির দল হাসি গল্পে মগ্ন। সন্ধ্যার পর গাড়ির হর্ন বাজল। ফ্ল্যাট বাড়িতে থাকার সুবাদে তারা বারান্দা দিয়ে দেখে সোহম আর সুলেখা এসেছে। দুজনেই ঝলমলে পোশাক পরা। সোহমের হাতে দামি চামড়ার ব্যাগ, যার ভেতরেই সম্ভবত মা বাবার জন্য বিশেষ উপহার রাখা। ওরা দরজা খুলে ঘরে ঢুকল। মাসি অমনি বলে উঠলেন, আহা, সোহম এসেছে, মুখখানা যেন চাঁদের মতো জ্বলছে। সোহম আমেরিকার একটি বড় বহুজাতিক সংস্থায় উচ্চ পদস্থ কর্মকর্তা। বছরে একবার দেশে আসে। ওদের একমাত্র ছেলে আমেরিকাতেই আইটি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। তার এবার দেশে আসা হয়নি। তার কালো চকচকে এসইউভি গাড়িটা বাড়ির গেটের সামনে একটু বেশি জায়গা নিয়ে দাঁড়িয়ে। পিসিমা একটু উত্তেজিত হয়ে বলল, ওই সোহমরা এসে গেছে। এসো বাবা সোহম, আজকাল তো তোমার সঙ্গে দেখা পাওয়াই কঠিন। বিদেশ ভুঁয়ে থাকো। কই সুলেখা, তুই ওকে ভালো করে বসতে দে। এসো বাবা এসো। আশুতোষবাবু নিজেই সোহমকে ঘরের মেঝের সবচেয়ে আরামদায়ক কুশন ভরা সোফাটা দেখিয়ে দিলেন। সোহম তাতে বসলে সুলেখা একটু হেসে তার পাশে বসল। মা শর্মিলা দেবীর চোখে মুখে এক চাপা গর্ব। 10 মিনিট পর ছোট মেয়ে মিতালি ও তার স্বামী অরিজিৎ এলো। অরিজিৎ একটা সরকারি স্কুলের শিক্ষক। তারা একটা সাধারণ ট্যাক্সি থেকে নামলো। মিতালি ঘরে ঢুকে বাবা মাকে প্রণাম করতে গেল। তারা গতানুগতিক আশীর্বাদ করে বলল, ও তোরা এসে গেছিস। কিন্তু সেই সম্বোধনে একটা প্রথাগত আলগা ভাব ছিল, যা মিতালি আর অরিজিৎ দুজনেই বুঝতে পারে। আশুতোষবাবু ঘরের এক কোণে দুটো প্লাস্টিকের চেয়ার দেখিয়ে বললেন, এই কোণে চেয়ার দুটো খালি আছে, একটু অ্যাডজাস্ট করে বসে পড়। অরিজিৎ আর মিতালি হাসি মুখে কোণের সামান্য নড়বড়ে চেয়ারগুলো টেনে নিল। মিতালি দেখল বাড়ির সকলে সোহমের মন জয় করতে ব্যস্ত। তার স্বামীর জন্য কোনো বাড়তি খাতির নেই। কেউ তার চাকরি বাকরি বা নতুন স্কুল নিয়ে একটি কথাও জিজ্ঞেস করল না। তার মনটা খারাপ হয়ে গেল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, পাছে তার চোখের কোণের অস্বস্তি তার স্বামী টের পায়। হাসি ঠাট্টা চলছে। সোহম পকেট থেকে একটি ছোট বাক্স বের করে বলে, তোমার জন্য বাবা, এটা দেখো, তোমার নতুন স্মার্ট ওয়াচ। পুরনোটা পাল্টে নাও। আশুতোষ বাবুর হাতে দিলেন লেটেস্ট মডেলের একটি দামি স্মার্ট ওয়াচ। শ্বশুরের জন্য, শাশুড়ি মায়ের জন্য এনেছেন সিল্কের শাড়ি। পিসিমা হাসি মুখে গদগদ হয়ে বললে, আহা কি সুন্দর। সোহমের হাত খুব খোলা। বাবার জন্য একেবারে সেরা জিনিসটা বেঁচেছে। মায়ের শাড়িটাও সুন্দর হয়েছে। এরপর মিতালি ও অরিজিৎ এগিয়ে এলো। অরিজিৎ নিজের হাতে বানানো একটি ফ্রেমে বাঁধানো পারিবারিক কোলাজ উপহার দিল, যেখানে তাদের বিয়ের প্রথম বছরের সাদা কালো ছবি থেকে শুরু করে বর্তমান বছরের ছবি পর্যন্ত আছে। অরিজিৎ বিনীতভাবে বলল, বাবা মা, আপনাদের ভালোবাসার কাছে অন্য কিছু তুচ্ছ। এটা আমি আপনাদের জন্য বানিয়েছি, এটা আপনাদের ঘরে রাখবেন। মিতালি মৃদু হেসে বলল, তোমার জামাইয়ের নিজের হাতে বানানো, আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়া দিল দুটো গাছ, শাশুড়ি মায়ের জন্য। উনি গার্ডেনিং করতে ভালোবাসেন তাই। খুব সুন্দর হয়েছে বলে ডাইনিং টেবিলের এক পাশে রেখে দিল শর্মিলা দেবী। এবার আসল জিনিসটা বের করলো সে, তার লেখা এই মাসেই প্রকাশিত বই। বইটা শ্বশুরমশাইয়ের হাতে দিয়ে বললেন, ধরুন বাবা। আশুতোষবাবু উপহারটা দেখলেন, কিন্তু তার চোখে সেই দামি ঘড়িটার ঔজ্জ্বল্য দেখতে পেয়েছে সবাই, বিশেষ করে ছোট মেয়ে মিতালি। মাসিমা ফিসফিস করে উপস্থিত এক আত্মীয়াকে বলে, মাস্টারির মাইনেতে আর কী বা দেবে, তবে মনটা ভালো, এইটা বলা যায়। মিতালি কথাটা শুনতে পেল, ভেতরটা মুচড়ে গেল। সে সঙ্গে সঙ্গে মাসিমার দিকে মিষ্টি হেসে বলল, মাসিমা, হাতে বানানো জিনিসটার মূল্য দেখা উচিত। সে যেন নানা কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলো কত ভালোবাসা, কত দরদ দিয়ে যত্ন করে বানিয়েছে। ওর হাতের কাজ খুবই সুন্দর। মিতালি জানে ঘরের মধ্যে থেকে অনেক মন্তব্য আসবে,
তাই আশেপাশের থেকে আসা টুকিটাকি মন্তব্যগুলো আড়াল করার জন্য মিতালি তার স্বামীকে পাশের ঘরে নিয়ে যেতে চাইল। অরিজিৎ বলল, এখানেই বসি, এখানে সবাই আছেন, একটু পরে যাচ্ছে ওই ঘরে। অরিজিৎ অবশ্য এসব কথায় কান না দিয়ে সবার সঙ্গে সহজভাবে কথা বলতে লাগলো। তার এই সহজতা মিতালির মনকে কিছুটা শান্তি দিল। এবার মিতালি নিজের হাতে বানানো কেকটা বের করলো, বেশ সুন্দর রংচঙে, তাতে হ্যাপি অ্যানিভার্সারি লেখা ইংরাজি অক্ষরে। কেক কাটার জন্য সবাই রেডি। বেল বেজে উঠল। কে এলো? দরজা খুলতেই দেখা গেল জোম্যাটো বয় কেক ডেলিভারি দিতে এসেছে। আশুতোষবাবু ও শর্মিলা দেবী অবাক। কে পাঠালো? বড় মেয়ে আর বড় জামাই সোহম বলল, ও এসে গেছে বাবা, আমি অর্ডার করেছিলাম। শর্মিলা দেবী উত্তেজিত হয়ে উঠলেন। কেকের বাক্সটা খুলে চোখটা জল করে উঠল আর বলে উঠল, কি দারুণ দেখতে কেকটা, সঙ্গে ছুরি, মোমবাতি আরও কী সব দিয়েছে। মিতালির মনে হলো তার হাতে বানানো কেকটা ফিকে পড়ে গেল ওই দামি কেকটার সামনে। অবশ্য আশুতোষবাবু বললেন, দুটোই থাক। বড় বোন সুলেখাও বলল, ঠিক আছে, দুটোই কাটা হোক। পিসিমা পাশ থেকে বললেন, ওই মিতালির কেকটা তো ছোট আর দেখতেও ম্যানমেরে, এখন ওই কেকটা আসায় ভালোই হয়েছে, ভালো ছবি উঠবে, সবার ভালো মতো হবে, এছাড়া আশেপাশের ঘরেও তো দিতে হবে। সোহম সত্যি যখন যেটা আনবে সবসময় বড় বড় আর বেশি বেশি। তাদের অত মাথায় ছিল না, একজনকে বড় করে দেখালে আর একজনকে ছোট করা হয়ে যায় অজান্তেই। কেক কাটার পর্ব শেষ হলো। সবাই ছবি তুলল। শ্বশুরমশাই ও শাশুড়ি মাকে বলা হয় তাদের জীবনের গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা সম্বন্ধে বলতে। তখন শ্বশুরমশাই বলেন, আমাদের একটা গোপন কথা আছে যেটা আজ পর্যন্ত কেউ জানে না। কি? সবাই উত্তেজিত হয়ে পড়ল। তাহলে শোনো, যেটা কোনো দিন বলিনি আজ বলছি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজের আড়ালে ছিল আমাদের লাভ ম্যারেজ বলতে পারো। সবাই আগ্রহ করে বলল, তাই কেমন কেমন শুনি। আশুতোষবাবু বেশ রসিয়ে তাদের প্রি ম্যারেজ রোমান্সের গল্প করতে লাগলেন। শর্মিলা দেবী লজ্জায় ওই আসর থেকে উঠে রান্নাঘরে যাবার ছুতোয় সরে পড়লেন। হাসি গল্পের মশগুলে আসর জমে উঠল। বেশ রাত হলো। রাত প্রায় 11টা। শর্মিলা দেবী শাশুড়ি মা খাওয়ার জন্য সকলকে ডাকতে এলেন। 11টা বেজে গেছে, এই মিতালি এদিকে আয়, চল খাবার দাবার গুছিয়ে নিয়ে আসি, অনেক রাত হয়েছে। মিতালি বড় দিদি সুলেখাকে ডাকলো। দিদি আয়, খাবার বাড়তে হবে। শর্মিলা দেবী বললেন, ওকে ডাকিস না, ওর দামি শাড়িতে খাবার পড়লে শাড়ি নষ্ট হয়ে যাবে। মিতালির মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল। একটু হেসে বলল, কেন মা, শাড়ি ছেড়ে আসুক, এছাড়া ওর তো অনেক আছে, একটা গেলে আরেকটা হবে, ওর শাড়ির অভাব। সুলেখা অবশ্য বলছিল, আমি আসছি, ওদের সবাইকে জল দিচ্ছি, প্লেটগুলো ধুয়ে নিয়ে আসি। মিষ্টিগুলো প্লেটে বেড়ে দিই। মেনুতে বিশেষ পদ ছিল, গঙ্গার ইলিশ ভাপা আর পাবদা ঝাল মাখো, চিংড়ি দিয়ে মুগ ডাল। শর্মিলা দেবী নিজেই পরিবেশন তদারকি করছেন, সবার জন্য বাটিতে খাবার বাড়ছিলেন। ইলিশ ভাপার বড় পেটির অংশটা গেল বড় জামাইয়ের সোহমের পাতে। তুমি ইলিশ খুব ভালোবাসো বলে দিলেন বাটি এগিয়ে। তোমার জন্য তোমার শ্বশুর বাজার থেকে সবচেয়ে বড় মাছটা এনেছে। সুলেখা, তুইও এটা খা। শর্মিলা দেবী ছোট জামাই অরিজিৎকে উদ্দেশ্য করে বললেন, ও তো ইলিশ পছন্দ করে না, চিংড়ি পছন্দ করে, পাবদা পছন্দ করে। আশুতোষবাবু বললেন, ভালো চিংড়ি বাজারে ওঠেনি, তাই ছোট চিংড়ি নিয়ে এসেছি। শর্মিলাকে বললাম, মুগ ডাল দিয়ে চিংড়ির ডাল করো। পাবদা পেয়েছি, তবে দেশি পাবদা, খুব একটা বড় নয়। পাবদার ঝাল করতে বললাম, ধনেপাতা দিয়ে। অন্যদিকে অরিজিৎ বেশি কথা বলে না, সে চুপ করে খেয়ে নিল। পাবদা মাছের টুকরোটা মাঝারি ছিল, কিন্তু ঠিকঠাক। মিতালি খেয়াল করছে তার স্বামীর যেন কোনো যত্নের ত্রুটি না হয়। আশুতোষবাবু তখন বড় জামাই সোহমকে জিজ্ঞেস করছেন, তোমার নতুন প্রজেক্টের কি খবর? আমেরিকায় ফিরে যাওয়াটা কবে ফিক্সড হচ্ছে?
সোহম তার উন্নতির গল্প শোনাতে লাগলো। আশুতোষবাবু খুব মনোযোগ দিয়ে শুনছেন। অরিজিৎ বলল, বাহ, খুব ভালো। সোহম বলল, আপনারা চলে আসুন না, আমাদের এখানে ঘুরে যাবেন। শর্মিলা দেবী বললেন, না বাবা, অনেক খরচ। অত পয়সা কোথায় বাবা? কেন, আমিই খরচ দেব? না বাবা, তা হয় না। ওই ফোনে ভিডিও কলে দেখি কথা হয়। তোমরা মাঝে মাঝে এসো। তোমরা ভালো থেকো তাহলেই হবে। সোহম মাথা ঘুরিয়ে অরিজিৎকে বলল, এই অরিজিৎ, এসো একবার আমেরিকা ঘুরে যেও ছুটি পেলে। অরিজিৎ গাল ভরা হাসি নিয়ে বলে, না গো সোহমদা, হবে না। ছুটি থাকলেও খাতা দেখার চাপ থাকে, টিউশনি থাকে, একটুও সময় নেই। অরিজিৎ বলে, তুমি তো আছো কিছুদিন, আমার বাড়িতে পায়ের ধুলো দিও। সোহমও মৃদু হেসে বলে, একদম সময় নেই। বিদেশে থাকি বলে সবাই আগে থেকেই নেমন্তন্ন করে রেখেছে। কাল যাব মাসির বাড়ি, পরশু বন্ধুর বাড়ি, তারপরের দিন বাড়িতে একটা বন্ধুদের নিয়ে গেট টুগেদার আছে। পরপর চলতেই থাকবে। এক ফাঁকে অরিজিৎ একটু সুযোগ পেয়ে আগ্রহ নিয়ে বলল, বাবা জানেন, আমার স্কুলের একটি গরিব ছাত্র রাজ্য স্তরে কুইজে প্রথম হয়েছে। ওর পড়ার ভারটা এখন আমরাই নিয়েছি। আশুতোষবাবু অন্যমনস্ক হয়ে খেতে খেতে বললেন, হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো কাজ। চুপচাপ সবাই মন দিয়ে খাচ্ছে, কেউ কথাটা খুব একটা আমল দিল না। একটু পরেই আশুতোষবাবু আবার বললেন, সোহম, তোমার ওই নতুন এসইউভিটা কত মাইলেজ দিচ্ছে? এখন তো গাড়ির দাম অনেক বেড়ে গেছে। অরিজিতের কথা মাঝপথে থেমে গেল। মিতালি মুখের হাসিটা যেন জোর করে ধরে রাখার চেষ্টা করে যেতে লাগলো। সে আর কিছু না বলে নীরবে অরিজিতের পাতে নিজের পাত থেকে মাছের টুকরোটা একরকম জোর করেই তুলে দিল। শুধু চোখ দিয়ে বোঝালো, চুপ করে খেয়ে নাও, এসব এড়িয়ে চলাই ভালো। খাওয়া দাওয়া শেষ, সবাই যার যার ঘরে গিয়ে শোবার প্রস্তুতি নিচ্ছে। সবাই চলে যাওয়ার পর রাত তখন প্রায় 1টা। শর্মিলা দেবী ক্লান্ত হয়ে সবে বিছানায় বসেছেন। বড় মেয়ে সুলেখা ধীরে ধীরে মায়ের ঘরে গেল। তোমাদের বছরগুলো ভালো কাটুক। আমি জানি আজ তোমরা খুব খুশি। শর্মিলা দেবী স্নেহ ভরে বলে, তোর জামাই কি সুন্দর ঘড়ি দিল রে, আর আমার শাড়িটাও খুব সুন্দর হয়েছে। বিয়েবাড়ি আছে সামনে, পড়ে যাব। সোহম এতদিন পরে এলো, কত কি গল্প করলো, আজকাল ওর কত নাম ডাক। সুলেখা হাসি মুখে সমর্থন করলো। তারপর চলে যেতেই মিতালি ঘরে ঢুকে এসে বিছানায় একটু বসলো। এইবার তার জমে থাকা চাপা কষ্টগুলো একে একে বেরোলো। মিতালি করুণ সুরে বলে, মা, মা শোনো, 1 মিনিট তোমার সঙ্গে কিছু কথা আছে। বেশি সময় নেব না। আচ্ছা, তোমরা কি বোঝো না, আমি আর সুলেখা, আমরা তোমাদের কাছে সমান। কিন্তু আজ আপ্যায়নে কত ফারাক ছিল। অরিজিৎ তো কোনো অংশে খারাপ নয়, ও একজন শিক্ষক, ও মন দিয়ে কাজ করে। শর্মিলা দেবী বলে, তুই যে কি বলিস না। আরে না না, তুই সব বেশি ভাবিস। সোহম এতদিন পরে এলো, বিদেশ ভুইয়ে থাকে, তাই সবাই ওর খোঁজ খবর নিচ্ছিল। এছাড়া সোহম চিরকালই মিশুকে, তাই হয়তো তার সঙ্গে একটু বেশি কথা হয়েছে। অত মেপে তো কথা বলা যায় না মা। মিতালি গম্ভীর ও শান্ত স্বরে বলে, না মা, খাতিরটা কাছের দূরের জন্য নয়, এর অন্য কারণ আছে। মনে হয় পুরোটাই আর্থিক। তুমি আর বাবা ভুলে যাও যে ভালোবাসা আর সম্মান কখনো টাকার স্কেলে মাপা যায় না। তোমরা যখন এক জামাইকে বেশি সম্মান দাও, তখন অজান্তেই অন্য জামাইকে ছোট করো। আর তাই অজান্তেই আমাকে। অসম্পূর্ণ কথা বলে মন খারাপ করে সে বাবার দিকে তাকালো। মিতালি একটু চাপা গলায় বলে, বাবা, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তোমার বিচার ঠিক করা উচিত। ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলা উচিত। তুমি যদি মনে করো একজন সৎ শিক্ষক কম মাইনে বলে সে কম দামি, তার খাতির কম হবে, তবে সেই ভুলটা তোমাদের। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আশুতোষবাবু এতক্ষণ চুপ ছিলেন। তার মাথাটা নিচু হয়ে এলো। তিনি হয়তো বুঝতে পারলেন তার মেয়ে আজ শুধু নিজের জন্য নয়, তার স্বামীর সম্মান রক্ষার জন্য কথা বলছে, এবং এই চাপা কষ্ট সে দীর্ঘদিন ধরে এড়িয়ে চলেছে। আশুতোষবাবু ধীর কণ্ঠে বললেন, বুঝতে পেরেছি মা, আমি তো জেনে বুঝে কিছু বলিনি। আসলে আজকাল সবাই।
মিতালি উত্তর দেয়, সবাই যা করে তুমি তো সেটা করবে না বাবা। তুমি তো আমাদের শিক্ষা দিয়েছ, শুধু আজকের রাতটা নয়, তোমার মেয়েরা যাতে স্বামীর পাশে মাথা উঁচু করে থাকতে পারে সেই পরিবেশটুকু বজায় রেখো। মিতালি তাদের প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল। শর্মিলা দেবী স্বামীর কাঁধে হাত রাখলেন, ঘরের আলোটা নিভিয়ে দিলেন। ঘরের ভেতর হয়তো একটা চাপা অস্বস্তিকর পরিবেশ গুমড়ে রইল। মিতালি জানে পরিস্থিতি রাতারাতি বদলাবে না, কিন্তু সে অন্তত আজ তার স্বামীর জন্য, তার ভালোবাসার জন্য সত্য কথাটা বলতে পেরেছে। এইটুকুই স্বস্তি হয় তার। মা বাবার ঘর থেকে মিতালি যখন তার নির্দিষ্ট ঘরে ফিরল, তখন রাত গভীর। অরিজিৎ বিছানায় হেলান দিয়ে একটা বই ধরেছিল, কিন্তু তার চোখ ছিল বন্ধ। সে মিতালির জন্য অপেক্ষা করছিল। মিতালি নিঃশব্দে দরজা বন্ধ করে তার পাশে গিয়ে বসল। মিতালি ক্লান্ত কিন্তু শান্ত স্বরে বলল, এখনো ঘুমাওনি? অরিজিৎ বইটা রেখে তার দিকে ফিরে বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাবা মার সঙ্গে কথা হলো? মিতালি মৃদু কণ্ঠে বলল, কথা হলো, অনেক কথাই হলো। আমি বলে এসেছি সবটুকু, যা এতদিন চেপে রেখেছিলাম। আমি বললাম আমাদের মধ্যে যেন টাকার ভেদাভেদ না করা হয়। মিতালি কিছুক্ষণ চুপ করে অরিজিতের হাতটা ধরল। তার চোখে এখনো সেই অস্বস্তির ছায়া। মিতালি আবারও বলল, আমার খুব খারাপ লাগছিল অরিজিৎ। আজ রাতের পর আমার মনে হচ্ছিল এই সম্পর্কটা ওদের কাছে শুধু অঙ্কের খাতা। কে কত পেল শুধু তাই দেখা হচ্ছে। অরিজিৎ মৃদু হেসে বলে, মিতু, তোমার কেন খারাপ লাগছিল আমি জানি, তোমার চোখে দেখেছি। কিন্তু আমি সত্যি বলছি, আমার খারাপ লাগেনি, কারণ আমার জীবনের লক্ষ্য কখনো বেশি টাকা কামানো ছিল না। আমার জীবনের লক্ষ্য ছিল মানুষ তৈরি করা। মিতালি বলে, কিন্তু তুমি এত শান্ত থাকতে পারো কি করে? আমার তো অসহ্য লাগছিল যখন বাবা তোমার চাকরির চেয়ে সোহমদার গাড়ির মাইলেজ নিয়ে বেশি আগ্রহী ছিলেন। অরিজিৎ মলিন চোখে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বলে, খারাপ লাগাটা এক মুহূর্তের জন্য এসেছিল, কিন্তু যখন দেখলাম তুমি কত কৌশলে আমার কষ্টটা ঢাকার চেষ্টা করছো, যখন দেখলাম সবার সামনে তুমি আমার হয়ে স্থিরভাবে লড়ছ, তখন সব রাগ উড়ে গেল। আমার কাছে তোমার এই নীরব সমর্থনটা লক্ষ টাকার চেয়েও দামি মনে হয়েছিল মিতু। অরিজিৎ মিতালির হাতটা ধরে বলে, মিতু, আমি শুধু চাইছিলাম তুমি যেন নিজেকে ছোট না ভাবো। আমি কখনোই ভাবি না। আজ হয়তো শ্বশুরবাড়ির সবচেয়ে আরামদায়ক সোফায় বসতে পারলাম না, কিন্তু কালকে যখন আমার কোনো ছাত্র জীবনে সফল হবে, যখন সে সমাজের একজন মান্যগণ্য লোক হয়ে উঠবে, যখন সেই ছাত্র অন্যরা আমাকে সম্মান দিয়ে চেয়ারে বসাবে, তখন আমি বেশি আনন্দ পাবো। সে আনন্দ কোনো আরামদায়ক সোফা দিতে পারে না। ওদের দৃষ্টিতে আমরা হয়তো কম হতে পারি, কিন্তু নিজেদের চোখে তো আমরাই শ্রেষ্ঠ, তাই না? তোমার গর্ব হবে না বলো? মিতালি স্বামীর হাতে হাত রেখে বলে, ঠিক বলেছ। আর তুমি এত চাপা কষ্ট সহ্য করেও আমাকে বলতে দাওনি যে তুমি কিছু অনুভব করেছ। এর জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। মিতালি স্বস্তি পেল। সে বুঝল তাদের সম্পর্কটা বাইরের আর্থিক ভেদাভেদ দিয়ে দুর্বল হওয়ার মতো নয়। তাদের ছোট পৃথিবীটা সম্পূর্ণ নিরাপদ। তারা দুজন শক্তভাবে একে অপরের হাত ধরল। বাইরের পৃথিবী তাদের হৃদয়কে ক্ষণিকের অস্থিরতা দিলেও দুজনার উথাল পাথাল মন এখন শান্ত নদীর মতো বয়ে চলবে। তাদের ছোট্ট পৃথিবীটা বাইরের আর্থিক মাপকাঠির ঊর্ধ্বে সম্পূর্ণ সুরক্ষিত এবং শান্ত।